এই স্কুলের ছাত্র, সেই হিসাবে এই স্কুলের প্রতি তার আলাদা একটা দরদ আছে, এলাকার প্রতি আলাদা দরদ আছে। আর সময়ের উপযোগী বিষয় নিয়ে তিনি এখানে এসেছেন, এজন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এখন পাচ্ছেন ওদের কথা শুনতেছেন, এত এখন চেতনা আমাদের এখনকার সময়ে যে বিষয়টা সবচেয়ে জরুরি, এখানটা আপনারা সব থেকে জরুরি সেই বিষয়টা নিয়ে আজকের এই কর্মশালায় বলি, আজকে দিনার বলি আয়োজন করেছেন। সেই জন্য আয়োজক কর্তৃপক্ষকে এবং এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই আয়োজনে উপস্থিত আমাদের সেই মুক্তিযোদ্ধা চেতনা বাস্তবায়ন কমিটির সম্মানিত সভাপতি এবং আমাদের এই স্কুলের উপস্থিত আছেন আমাদের সিনিয়র এএসপি, উপস্থিত আছেন এই স্কুলের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং সুদীবৃন্দ আছে কিনা আমি জানি না, ঠিক আমি সময়ের অভাবে সমস্যার অভাবে পরিচিত হতে পারিনি। সুদীবৃন্দ, অভিভাবক বৃন্দ যদি কেউ থাকেন এবং যাদের জন্য আমাদের আয়োজন, আমাদের সেই আগামী প্রজন্ম এদেশের কাণ্ডারি ভবিষ্যৎ কর্ণধারেরা যারা ভবিষ্যতে এই দেশের দায়িত্ব নেবে, আমাদের সেই ছাত্ররা। আসসালামু আলাইকুম। আমি আসলে অত্যন্ত আনন্দিত যে এই মার্চ মাস আমাদের জীবনের একটি পরম পাওয়ার মাস। আমাদের জাতীয় জীবনে এই মার্চ মাস অনেক ভূমিকা রাখে। এই মার্চ মাস আমাদেরকে অনুপ্রাণিত করে সামনের দিকে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার জন্য। এই মার্চ মাস আমাদের ত্যাগের মাস। তোমরা ইতিহাস পড়েছো, আমি আরো বেশি অনুরোধ করব, আরো বেশি বেশি পড়বে যে আজকের যে বাংলাদেশ আমরা দাঁড়িয়ে আছি, আজকের যে তুমি এত ভালো একটা স্কুলে প্যানেল নিচে বসে এত শিক্ষকের মাধ্যমে শিক্ষার উৎস আনন্দঘন পরিবেশের সামনে এত সুন্দর একটি মাঠ, এটি সম্ভব হতো না যদি এই যে অগ্নিঝরা মাঠ, এই মার্চে যারা আমাদেরকে ত্যাগ দিয়ে শিক্ষা দিয়ে লাল সবুজের পতাকা দিয়ে গিয়েছিলেন একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, অর্থাৎ বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামে একটি ভূখণ্ড অঙ্কিত হয়েছিল তাদের ত্যাগের বিনিময়ে। আর এই ত্যাগের জন্য বিশ্বব্যাপী আমরা কিন্তু নন্দিত ছিলাম। বিশ্বের মানুষ আমাদেরকে আর কিছু না হোক শ্রদ্ধা করতো যে সাহসী জাতি হিসাবে দেশের জন্য, ভাষার জন্য কোনো দেশের মানুষ তাদের জীবনের সবটুকু উৎসর্গ করে দিতে পারে, এরকম ইতিহাস কিন্তু আমরাই প্রথম সৃষ্টি করতে পেরেছিলাম। এবং আমাদের দেখে অন্য সমস্ত দেশ তাদের দেশাত্মবোধক কাজে অনুপ্রাণিত হয়। তারা আমাদের সেই ইতিহাসকে মনে করে তারা তাদের দেশের যে কাজ, তাদের দেশাত্মবোধের সাথে যে কাজ জড়িত আছে, দেশের সার্বজনীন মঙ্গলের সাথে যে কাজগুলো আছে সেগুলোতে আগায়, আমাদেরকে স্মরণ করে। আমরা জানি সকলেই, তোমরা আরো বেশি বেশি পড়বে যে আমাদের যাত্রা শুরু হয়েছিল মূলত সেই 47 সাল থেকেই। আমরা এই দেশ আগে ব্রিটিশ শাসনের অধীনে ছিল, তখন কি ছিল? ভারতীয় উপমহাদেশ ছিল। সেই ভারতীয় উপমহাদেশ 47 সালে বিভক্ত হয়ে দুটি দেশ হয়, একটি হচ্ছে পাকিস্তান, একটি হচ্ছে ভারত। ভারত স্বাধীনভাবে তাদের মতো তাদের কার্যক্রম শুরু করে, কিন্তু আমরা পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা দুটি ভাগ থাকে। আমরা বঞ্চিত হচ্ছিলাম, এই পূর্ব বাংলার মানুষ দারুণভাবে বঞ্চিত হচ্ছে। ব্রিটিশরা আমাদেরকে একভাবে শাসন করেছিল, কিন্তু পাকিস্তান সৃষ্টি হওয়ার পরে পশ্চিম পাকিস্তানরা আমাদেরকে আবার নতুন ভাবে শাসন করতে শুরু করলো। প্রথমে শুরু হলো আমাদের এই দেশের পূর্ব পাকিস্তানের মানুষ ছিল 56 ভাগ বাঙালি, আর অন্যান্য মানে ভাষার মানুষ ছিল বাকি যে 56 বাদ দিলে যা থাকে, অর্থাৎ 64 ভাগ, 44 ভাগ। তাহলে আমরা 56 ভাগ, অথচ তারা আমাদের উপর স্টিম রোলার চালাতে শুরু করলো। প্রথম শুরু করলো কি দিয়ে? ভাষার দাবি দিয়ে, অর্থাৎ 6 ভাগ মানুষ থেকে 7 ভাগ মানুষের মুখের ভাষা ছিল উর্দু। সেই পশ্চিম পাকিস্তানিরা উর্দুকে রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য দাবি উত্থাপন করলো। কিন্তু আমাদের তৎকালীন যে নেতারা ছিল, যার নেতৃত্বে ছিলেন আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, যার নাম আসলে বাংলাদেশের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি আমাদের কিন্তু সমস্ত আন্দোলন সংগ্রামেরই নেতৃত্বে ছিলেন। ব্রিটিশ ভারত আন্দোলনেও তার ভূমিকা ছিল। তখন তিনি কম বয়সে ছিলেন, জীবন শুরু করেছিলেন ক্লাস 7 থেকে রাজনীতির মাধ্যম দিয়ে, অর্থাৎ রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে আসা শুরু করেন ক্লাস 7 থেকে। তার আগে মানুষের প্রতি ভালোবাসা, সমাজের ভালো কাজ, এগুলো দিয়ে তিনি তার যে নেতৃত্বের গুণাবলী, তার যে মানবিক চেতনা, সেগুলোকে প্রকাশিত করেছিলেন মানুষের মাঝে। আর আনুষ্ঠানিকভাবে শুরু হয় তিনি যখন ক্লাস 7-এ পড়েন,
তখন হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং শেরেবাংলায় ফজলুল হক যখন গোপালগঞ্জে যান, সেই একটা স্কুলের যে ছাদ ধসে যাচ্ছিল বা ছাদ নষ্ট ছিল, সেই ছাদ সংস্কারের দাবি নিয়ে জোরালোভাবে তার রাজনৈতিক অঙ্গনে আনুষ্ঠানিক পদচারণ আমরা বলতে পারি। তারপরে সময়ের বিবর্তনে সেদিনই সেই হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং শেরেবাংলা ফজলুল হক, তার যে বলিষ্ঠ কণ্ঠ, তার যে বলিষ্ঠ নেতৃত্ব, তার যে সাহস, সেটি বুঝতে পেরেছিলেন যে এই ছেলে একদিন ভালো কোনো জায়গা তৈরি করবে। সেটি তিনি করেছিলেন। সেইভাবে আনুষ্ঠানিক মানে সেই হাতে খড়ি দিয়ে আস্তে আস্তে তিনি আমাদের এই দেশের সকল আন্দোলন সংগ্রামের নায়ক ছিলেন। তিনি সূতিকাগার ছিলেন, অর্থাৎ তাকে দিয়েই আমাদের আন্দোলন সংগ্রামগুলো আলোড়িত হয়েছিল। তো যেটি বলছিলাম যে আনুষ্ঠানিকভাবে শুরু হয় 47 সাল থেকে ভাষার দাবি নিয়ে। 48 সালে সংগ্রাম পরিষদ গঠিত হয় এই ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য, বাংলা ভাষাকে। সেদিন কিন্তু অল্প দাবি আমরা করেছিলাম। প্রথমে আমাদের দাবিটা ছিল অল্প, যে উর্দুর পাশাপাশি আমরা বাংলাকেও আমাদের রাষ্ট্রভাষার মর্যাদা দিতে চাই। কিন্তু তারা সেদিন সেই মোহাম্মদ আলী জিন্নাহ বলো, তারপরে ইয়াহিয়া খান ছিল, জুলফিকার আলী ভুট্টো ছিল, এরা যারা দেশ পরিচালনার সাথে জড়িত ছিল, তারা কিন্তু আমাদের সেই দাবি মেনে নেয়নি। মেনে না নেওয়াতে প্রথম দিকে জিন্নাহ সাহেবই ছিলেন। আমাদের ভাষার দাবি যখন বলিষ্ঠ হয় তখন ছিলেন জিন্নাহ সাহেব, আর পরবর্তীতে জুলফিকার, ইয়াহিয়া এরা এসেছিলেন আমাদের সরকার গঠনের দাবিগুলোর সময় নেতৃত্বে এসেছিলেন। তা আমাদের সেদিন কিন্তু তাদের সেই দাবি, আমরা আমাদের যে তোমরা যাবা বড় হবা যখন, তখন তোমাদের দেখার সুযোগ হবে। ঢাকা ইউনিভার্সিটির যে কার্জন হল, সেটি এখনো জলজল করে। সেই কার্জন হলে একটা সবার মধ্য দিয়ে যখন মোহাম্মদ আলী জিন্নাহ বলে উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, তখন আমাদের ছেলেরা সরাসরি প্রতিবাদ করেছিল। এরপরে আমাদের বঙ্গবন্ধু জেলে গিয়েছিলেন, জেলে বসেই উনি সেই ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। জেলের মধ্যে থেকে পরিকল্পনা দিয়ে কিছু লোক তার কাছে যাইতেন, সেখান থেকে নির্দেশনা নিয়ে আমাদের আন্দোলনটা বেগবান হয়। এবং সর্বোপরি আমরা 52 সালে কি পাই, ভাষার দাবি আমাদের প্রতিষ্ঠিত হয়। কিন্তু আমাদের অনেক ত্যাগ করতে হয়। আমাদের ভাইরা, আমাদের বাবা, আমাদের চাচা, অনেকেরই সেদিন সেই ভাষার দাবিতে রাস্তায় শহীদ, তোমরা সবাই জানো, শফিক, জব্বার, বরকত সহ, সালাম সহ আরো অনেকে রাস্তায় তাদের প্রাণ দেয় এবং পর্যায়ক্রমে এই আমাদের দাবি প্রতিষ্ঠিত হয়। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা হিসাবে প্রতিষ্ঠিত হয়। এরপর শুরু হয় নতুন ভাবে আমাদের 70-এর যে 54 সালের নির্বাচন ছিল, তারপরে 56 সালের যে শাসনতন্ত্রের অর্থাৎ আন্দোলন সেটি ছিল, 66-তে 6 দফা ছিল, 68-তে আগরতলা ষড়যন্ত্র মামলা ছিল, 69-এ গণ অভ্যুত্থান ছিল। আমাদের এই সকল আন্দোলন সংগ্রামে আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি নেতৃত্ব দিয়েছিলেন। এই সব আন্দোলন তোমরা পড়বা। আমি আসলে আমার হাতে খুব সময় কম, আমি প্রত্যেকটা ভেঙে বলবো না, তবে বলবো প্রতিটারই একটি মোটো ছিল, এই পূর্ব বাংলাকে আলাদা একটা রূপ দেয়া, সাহিত্য শাসন দেয়া, আমাদের যে অধিকার, মানুষ হিসাবে অধিকার, নাগরিক হিসাবে অধিকার, সেই অধিকারকে প্রতিষ্ঠা করে দেয়া। কারণ আমরা এই আজকে যেমন স্কুলে সুন্দর একটি পরিবেশে পড়ার সুযোগ পেয়েছি, সেদিন কিন্তু আমরা পূর্ব পাকিস্তানিরা এই সুযোগ পেতাম না। আজকে আমি জেলা প্রশাসক হয়েছি, ওনারা প্রধান শিক্ষক হয়েছেন, আমার এসপি সাহেব এসেছেন এখানে, এসপি সার্কেল উনি হয়েছেন। এই সুযোগটা কিন্তু আমরা পূর্ব পাকিস্তানিরা পাইতাম না। আমাদের যত যোগ্যতাই থাকতো, আমাদেরকে কি ঝাড়ুদার না হলে কেরানি, এই ছোটখাটো পদগুলো ছাড়া হতো, আমাদেরকে এভাবে ভালো করে সুযোগ দেওয়া হতো না পড়াশোনার। সেই সুযোগগুলোকে প্রতিষ্ঠিত করার জন্যই এই সকল আন্দোলন, যত সালগুলো আমাদের আছে, 52, 54, 56, 68, 66, 69, এগুলো তোমরা আলাদা আলাদা ভাবে পড়বে। এবং বিদ্যালয়ের শিক্ষকদের বিনীত আহ্বান জানাবো যে আপনারা আমাদের বিষয়ভিত্তিক পড়াশোনার পাশাপাশি এই বিষয়গুলো তাদের মেধা মননে ভালো করে ঢুকিয়ে দেবেন। প্রতিটা বিষয় আমার নিজেরও না পড়লে এখন অনেক বিষয় ভিতরে জানা হয়নি, কিন্তু আমরা তাদেরকে জানাতে চাই। কারণ আপনার সমাবেশে আমরা কিন্তু একটা নির্দেশনা দিয়েছি এবং আপনি নিজে ভালো করে জানান, কারণ আপনি মানুষ গড়ার কারিগর, আপনারা মানুষ গড়ার কারিগর। বাচ্চাদের আমরা কি দিতে চাচ্ছি এটি আপনাদের কাছে এখন খুবই ক্লিয়ার, পরিষ্কার। আমরা শুধু চাই না যে বাচ্চা আমার পড়াশোনা করুক, নিউটন মুখস্থ করুক, লিখে দিয়ে যায়, সেটাই আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি বাচ্চারা আমাদের ইতিহাস, ঐতিহ্য, আমাদের কালচার, সংস্কৃতি সবকিছুর সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত হয়ে তাদেরকে একজন দক্ষ মানুষ হিসাবে, যোগ্য মানুষ হিসাবে গড়ে তুলবে। আর সেই পরিবেশটা দিতে হবে আমাদেরকে। আমাদের শুরু করতে হবে সমাবেশ দিয়ে, যে সমাবেশে আমরা জাতীয় পতাকা উত্তোলন করি, যে পতাকার অনেক সম্মান, যেটি আমাদের জীবনের এক অনুপ্রেরণা।
আর এই পতাকার পিছনে আমাদের অনেক রক্তের ইতিহাস রয়েছে। সেই ইতিহাসকে যদি আমরা যথাযথ মর্যাদা দিতে চাই, প্রথম কাজটি আমার দিনের শুরু হবে এই পতাকাকে যথাযথ মর্যাদা দিয়ে, উত্তোলনের মাধ্যম দিয়ে। আমার পতাকাটা যেন জীর্ণ শীর্ণ সেরা বিবর্ণ না হয়, আমার পতাকাটা যেন বাঁকা দণ্ডে উত্তোলিত না হয়। যেভাবে পতাকা আমার উত্তোলন করার কথা সম্মানের সহিত, সেটি দিয়ে আমাদের দিনের কর্মসূচি আমরা শুরু করব। সমাবেশটা যেন আন্তরিক হয়, সমাবেশ খালি দায়সারা কাছের জন্য না হয়। সমাবেশে বাচ্চারা কিছু ভালো কথা আপনাদের মাধ্যমে শুনবে, এই আমার জাতির ইতিহাস ঐতিহ্য, তাদের জীবন চরিত, বড় বড় মনীষীদের তাদের জীবন চলার যে দীক্ষা, সেগুলো নীতি নৈতিকতা সততা, এই বিষয়গুলো আপনারা প্রতিদিন রুটিন করে করে আপনারা তাদের মাধ্যমে তাদের মাঝে উপস্থাপন করে তাদেরকে শানিত করবেন। তারা যেন প্রতিটা বিষয় আমার ভালো করে বলতে পারে, 66 কি 62 কি 52 কি 54 কি 56 কি, এগুলো যেন তাদের জানা থাকে। আমার গ্রামীণ যে ঐতিহ্য, সেগুলো যেন তাদের জানা থাকে। একাডেমিক শিক্ষার পাশাপাশি বইতে সব থাকবে না, এর পাশাপাশি আপনারা এই জিনিসগুলো তাদেরকে ভালো করে রপ্ত করাবেন। আপনারা নিজেরা নিয়মানুবর্তী হবেন। সময় মূল্য, আমরা আমাদের জীবনের সবচেয়ে বড় যে বিষয়টি সময়ের মূল্য দেওয়া, সেটি দেবেন। আমার প্রধান শিক্ষক যদি 10টায় স্কুল শুরু করার কথা থাকে, উনি যদি 9:30টায় না আসেন, তাহলে আমার অন্য শিক্ষকরা ঠিক টাইম আসবে না। অ্যাসেম্বলি আমার 10টায় হওয়ার কথা, আমি যদি 10টায় শুরু না করি, আমার ছাত্ররা রেগুলার নিয়মিত আসবে না। আমি যদি 10:05 শুরু করি, ও আসবে 10:10। কাজেই আমরা যেন আমাদের সময়ের কাজটা সময়ে করতে পারি, আপনারা সেদিকটা বিশেষ যত্ন নেবেন। আর শিক্ষকরা মানুষ গড়ার কারিগর, সেই কারিগরের যে ভূমিকা, যথার্থ ভূমিকা আপনারা অবতীর্ণ হবেন। আমরা রুটিন ওয়ার্ক চাই না, রুটিনের বাইরে যে, বলয়ের বাইরে যে আমরা বাচ্চাদেরকে আরো বেশি সাহায্য করতে চাই। আপনাদের সহপাঠ্যক্রমকে এখন জোরদার করার জন্য আমাদের মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। আমি একটা চিঠি দিয়েছি আপনাদেরকে, আশা রাখি চিঠিটা পেয়েছেন। সেখানে আমি কিছু বিষয় হাইলাইট করেছি। এই সমাবেশকে আন্তরিক পরিবেশে করা, বাচ্চাদের কিছু পিটি প্যারেড শেখানো, যেগুলোর মাধ্যম দিয়ে তাদের শারীরিক গঠনটা সুস্থ হবে, সঠিক হবে, তারা চিন্তার বিকাশটা তাদের প্রসারিত হবে। তারপরে আমরা স্কুলে সততা সঙ্গ চেয়েছি, সততা স্টোর চেয়েছি, যেখানে বাচ্চাদের নীতি নৈতিকতা ডেভেলপ হবে, যার মাধ্যম দিয়ে তারা নিজেরাই, কিছু হয়তো আমার মিসইউজ হবে, কিন্তু সেই মিসইউজের পাশে অর্জনও আসবে। তারা নিজেরাই তাদেরকে শুধরাতে পারবে। তারা যদি কেউ ভুল পথে যায়, সেই ভুল থেকে তারা নিজেরা সরে সরে আসতে পারবে। আমরা ইংরেজি 1 ডে 1 ওয়ার্ড বলছি, আপনাদেরকে 1 ডে 5 ওয়ার্ড দিয়েছি। হাই স্কুল লেভেলে 1 ডে 1 ওয়ার্ড আমি চাই না, 1 ডে অন্তত 5-5টা ওয়ার্ড তারা শিখবে, যেগুলো তাদের ইংরেজির ভিতকে শক্ত করবে। কারণ আমাদের বাংলা আমাদের মাতৃভাষা, বাংলা আমাদের জীবন, কিন্তু এর পাশাপাশি আন্তর্জাতিক যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় যদি আমরা টিকতে চাই, তাহলে বাংলার পাশাপাশি আমাদের ইংরেজি সক্ষমতা বৃদ্ধি করতে হবে। আজকে আমি এই বিজ্ঞান বিষয়ক একটি, আমি জানি না আপনার স্কুলে যদি আমরা পেয়েছি কোয়ালিফাই করেছেন, বিজ্ঞান ও প্রযুক্তির বিষয়ে আমরা আজকে সেমিনার করছি আমাদের জেলায়। সেই বিজ্ঞান ও প্রযুক্তির বিষয়গুলো যেন আমাদের বাচ্চাদের মধ্যে যথার্থ ভাবে ছড়িয়ে যায়, তারা যাতে প্রকৃত মেসেজটা পায়। আমাদের সৃজনশীল পদ্ধতি এসেছে, সেই সৃজনশীল পদ্ধতিতে আমরা আসলে ভালো জিনিস, কিন্তু আমরা ঠিক কপ করতে পারছি না। এটার সাথে খাপ খাওয়াতে আমাদের সময় লাগবে। সৃজনশীলের মূল কনসেপ্ট আপনারা বোঝেন যে বাচ্চা মুখস্থ করবে না, বাচ্চা তার ভিতর থেকে, মেধা থেকে, মনন থেকে বাস্তব দেখে সে নিজেই বুঝে ফেলবে যে আমার 5টা ইন্দ্রিয় আছে। এটা মুখস্থ না করে সে আমাকে দেখেই বুঝবে যে আমার 5টা ইন্দ্রিয় আছে। আমার পড়াশোনাটা কিন্তু সেই পর্যায়ে নিতে বলা হয়েছে, কিন্তু আমরা কেন জানি খাপ খাইতে পারছি না, সেটি করতে যে আমরা আরো পিছিয়ে যাচ্ছি। তো সেটি যাতে বাস্তবে হয়, আপনারা সে বিষয়ে আরো বেশি আন্তরিক হবেন। শ্রেণী শিক্ষকরা বা বিষয়ভিত্তিক শিক্ষকরা নিজেরা আরো বেশি বেশি পড়বেন, যাতে করে ওদের ভিতরের তথ্য উপাত্ত দিয়ে ওদেরকে বোঝাতে সক্ষম হয়। ইংরেজির জ্ঞান ভালো করে দেবেন। এখন আপনারা একটা প্যারাগ্রাফ দেয়, সেই প্যারাগ্রাফ থেকে লিখতে হয়, কিন্তু আমার বাচ্চারা যদি গ্রামার না শেখে, তাহলে সে কিন্তু ইংরেজি নিজে লিখতে পারবে না। তাকে কিন্তু লেখার দক্ষতাটা আগে দিতে হবে। খালি বইয়ে যা আছে বা প্রশ্ন যেভাবে আসবে সেভাবেই কিন্তু শিক্ষা পদ্ধতিকে নেওয়া যাবে না। বাস্তব বেসিক কনসেপ্ট ডেভেলপ করার জন্য তার যেটা প্রয়োজন, সেটা আপনাকে দিতে হবে। আমরা সবাই বলতে পারি যে আমরা ক্লাস এবং 5 এবং 8 থেকে যা শিখেছি, সেটি আমাদের জীবনের পুঁজি। সেই পুঁজি দিয়েই কিন্তু আমরা এই পর্যন্ত এসেছি। তাই কাজেই তাদের সেই পুঁজিটা, প্রাথমিক ভিতটা যেন শক্ত হয়, আপনারা সে বিষয়ে বিশেষ দৃষ্টি দিবেন। আপনাদের প্রতি এই উদাত্ত আহ্বান আমার রইল। কারণ সাবজেক্ট ভিত্তিক বেসিক কনসেপ্ট থেকে তারা যেন দুজন আসে যায়। আপনারা অনেকেই বলছেন যে বইয়ের কন্টেন্টটা কম আছে। আমরা মন্ত্রণালয়ের সবাই শিখেছি যে বইটা আরো সুন্দর করে যাতে কন্টেন্ট
বেশি বেশি দিয়ে বিষয়ভিত্তিক ব্যাখ্যাটা থেকে বেশি থাকে সেটি দিয়ে যেন তারা বই তৈরি করে। কিন্তু তার আগে আপনাদের তো জ্ঞান আছে, আপনাদের বাস্তব অভিজ্ঞতা আছে, বই আমার পুরাতন বইগুলো আছে, 2-3টা বই মিলিয়েও একটা বিষয় আপনাকে বোঝানোর তো কোনো বাধা নেই। আমার নেট আছে, এখন প্রযুক্তির যে যুগ, আপনি যে কোনো একটা বিষয়কে সার্চ দিলেই সাবজেক্টটা অনেক ক্লিয়ার ভাবে চলে আসতেছে। আপনারা আপনাদেরকে রেগুলার কন্টেন্ট ডেভেলপ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা অনেকেই হয়তো অলসতার কারণে সেই কন্টেন্ট ডেভেলপ করি না। আমি আপনাদের কাছে বিশেষভাবে আহ্বান রাখবো যে সাবজেক্ট ভিত্তিক, বিষয় ভিত্তিক, প্লিজ তোমরা কথা বলবা না, হ্যাঁ তোমরা কথা বললে আমি কথা বন্ধ করে দেবো। বিষয় ভিত্তিক আপনারা এই কন্টেন্টটা আরো বেশি রিচ করবেন। প্রতিদিন যেন আপনার শিক্ষক প্রতিটা বিষয় নিয়ে, আমার মাল্টিমিডিয়া ক্লাসরুম সব জায়গায় সম্ভব না, এখন পর্যন্ত আমরা ওইভাবে যেতে পারিনি, কিছু আছে সেগুলো যতটুকু সম্ভব মাল্টিমিডিয়া ক্লাসরুমে আমরা উপস্থাপন করবো। কিন্তু মাল্টিমিডিয়া ক্লাসরুম আমি যেটা না পারছি সেটা ম্যানুয়ালি উপস্থাপন করতে পারি। কন্টেন্ট ডেভেলপ করার তো আমার সমস্যা নেই, কন্টেন্ট সেটি ম্যানুয়ালি আমি দেখাতে পারি, সেটি আমি আমার ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে দেখাতে পারি, কিন্তু কন্টেন্ট আমাকে অবশ্যই ডেভেলপ করতে হবে। আমরা চেষ্টা করবো সব শিক্ষকদের যাতে ল্যাপটপ নিজেরাই, আমাকে দিতে বলতে পারে, আমি সেটা দায়বদ্ধ, কিন্তু আসলে আমার তো ফান্ড থাকতে হবে, আমাকে চাইলেই তো আমি পারবো না, কিন্তু আমাদের ব্যক্তিগত উদ্যোগ থাকতে হবে যে আমার একটা ল্যাপটপ ছিল বিজ্ঞান, তারপরে ইংরেজি, যারা আপডেট করা প্রয়োজন তারা দয়া করে একটা ল্যাপটপ বা কম্পিউটারের ব্যবস্থা রাখবেন। আপনাদের স্কুলের সার্বজনীন কিছু ল্যাপটপের ব্যবস্থা রাখবেন। আপনাদের দাবি দেওয়া থাকলে আমরা দেখবো সেটি আপনার কি অবস্থা আছে ল্যাপটপের আমি জানি না। যাই হোক, এই বিষয়গুলো আপনারা আরো বেশি আন্তরিক হবেন। আমি সময় বেশি দিব না, এখন আমি যাই ইতিহাসের দিকে। যেহেতু তোমাদেরকে বলছিলাম যে অনেক ইতিহাসের বিষয় আছে বাংলাদেশ পাওয়া, সেই ভাষা আন্দোলনের পরে আরো কিছু যে আন্দোলন হলো 54-62 শিক্ষা আন্দোলন ছিল, 62-63 6 দফা, কিন্তু তোমরা ভালো করে নিজেরা পড়বা, পড়বা তো? আমি এরপর এসে কিন্তু শুনবো তোমাদের কাছে পড়েছো কিনা, দেখবো কে কে বলতে পারো। প্রত্যেকটা আলাদা আলাদা, আমি শুধু পয়েন্ট বলে দিয়ে গেলাম, কারণ এখন ব্যাখ্যা করতে গেলে আমার সারাদিন লাগবে। 54, 62, 66, তারপরে কোনটা বলো তো? 68, 69, 70 কি হয়েছিল? নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে আমাদের এই পূর্ব পাকিস্তানিরা আমরা সব সিট পেয়ে গেছিলাম, 2টা সিট বাদে, অথচ আমাদেরকে সরকার গঠন করতে দেওয়া হলো না। ইয়াহিয়া খান, জুলফিকার আলী ভুট্টো আসলেন আমাদের সেই 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালির সাথে বৈঠক করতে, তাকে প্রলোভন দেখানো হলো, তাকে অনেক বড় পত্র দেওয়া হবে, কিন্তু সরকার আমাদেরকে গঠন করতে দেওয়া হলো না। তখন আমাদের বঙ্গবন্ধু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি বললেন যে আমার সরকারের প্রয়োজন নেই, আমি আপনার ওই সরকারে থাকবো না। এই শুরু হলো আন্দোলনের আনুষ্ঠানিক রূপ। তারপরে কি হলো? 7 মার্চে তিনি সেটা নিয়ে দেন দরবার চলতে থাকলো, কিন্তু সরকার আর গঠন করতে দিল না আমাদের। না দেওয়াতে 7 মার্চে উনি বুঝতে পারলেন, কারণ তিনি অত্যন্ত দূরদর্শী মানুষ ছিলেন, যে সময় ঘনিয়ে এসেছে, আমাদের মাঠে নামার সময় চলে এসেছে। উনি 7 মার্চে যে ঐতিহাসিক ভাষণ দিলেন, সেই ভাষণটা তোমরা সকলেই আত্মস্থ করবা। আমাদের ছোট্ট আলিফ, দেখো যে কতটুকু একটা বাচ্চা, সে আরো অনেক আলিফ আছে, আমি একজনের নাম বললাম, আমরা প্রতিযোগিতাগুলোতে দেখি যে তারা কি শুনে সেই ভাষণের প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে, এবং ভাষণের প্রতিটা কথা আমাদের জীবনের জন্য অত্যন্ত জরুরি। এই দেশাত্ম তোমরা এই ভাষণটা নিজেরা ভালো করে আয়ত্ত করবা, আমি তোমাদের প্রতি এই আহ্বান। হ্যাঁ, ওয়েবসাইটে আচ্ছা ঠিক আছে। তারপরে আমাদের এখন নেট সার্চ দিলে উনি বলেছেন যে আমাদের ওয়েবসাইটে গেলে তোমাদেরকে দিয়ে যাচ্ছে ওয়েবসাইট, ইতিহাস পাবা। আমাদের এখানে বিশিষ্ট মানুষ আছেন, কে বলো তো? মুক্তিযুদ্ধের সাথে হ্যাঁ কে আছে? মোহাম্মদ শেখের জন্মস্থান এই নড়াইল। তোমরা কি সকলেই জানো যে লোহাগাড়া সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা ছিল যুদ্ধের সময়? বাংলাদেশের যত উপজেলা আছে তার মধ্যে লোহাগাড়া দ্বিতীয় অবস্থানে, অর্থাৎ ওইখান থেকে সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা গিয়েছিল। প্রথম অবস্থানে আরেকটা উপজেলা, তারপরেই আমাদের লোহাগাড়া উপজেলার অবস্থান, অর্থাৎ মুক্তিযুদ্ধের দিক থেকেও কিন্তু আমাদের এই লড়াই এগিয়ে আছে, অর্থাৎ এখানকার ভূমিকা দেশের জন্য অনেক বেশি। তো তোমাদের সেই ইতিহাসগুলো ভালো করে জানতে হবে, মুক্তিযোদ্ধাদের জীবনের কাহিনী জানতে হবে। তারপরে 25শে মার্চ কি? 7ই মার্চে ঐতিহাসিক ভাষণ। 25শে মার্চে কি হয়েছিল বলো তো? কেন গণহত্যা হয়েছিল? গণহত্যার মাধ্যম দিয়ে আমরা যে আন্দোলনটা শুরু করে যাচ্ছিলাম স্বাধিকার বা স্বাধীনতার, সেই আন্দোলনকে তারা থামিয়ে দিতে চাচ্ছিল। আমাদের এই দেশের যারা নেতা ছিল, বুদ্ধিজীবী ছিল, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো, পুলিশের যে ইতিহাস, তারপরে তোমার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বড় বড় শিক্ষকদের বাড়ি অর্থাৎ বাসা, বড় বড় হল, সবগুলোকে আক্রমণ করে তারা, যারা আমাদের মাথা, তাদেরকে
নির্বিচারে হত্যা করে আমাদের আন্দোলনকে থামিয়ে দিতে চেয়েছিল, কিন্তু সেই আন্দোলন সেদিন আরো জোরদার হয়েছিল। ওই 25শে মার্চের রাত শেষ হওয়ার পরে 26শে মার্চের প্রথম প্রহরে আমাদের জাতির জনককে গ্রেফতার করা হয়। তার আগে উনি স্বাধীনতার ঘোষণা দিয়ে গিয়েছিলেন। উনি যেটা বলেছিলেন যে তোমাদের যার হাতে যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো, এটি স্বাধীনতা বলেছিলেন। সেই ঝাঁপিয়ে পড়াটা আনুষ্ঠানিক শুরু হয়েছিল কবে? 26শে মার্চে। ওনাকে গ্রেফতার করে নিয়ে গিয়েছিল, কিন্তু আমাদের বাংলার যারা ছেলেরা, দামাল ছেলেরা বা বয়োজ্যেষ্ঠ যারা বুদ্ধিমান, তারা সকলেই সেদিন ঝাঁপিয়ে পড়ে দেশকে রক্ষা করেছিল। এরপরে 9 মাসের যুদ্ধের ইতিহাস তোমরা পড়বা। সেই যুদ্ধের মাধ্যম দিয়ে অনেক 30 লক্ষ শহীদ আমাদের ভাই বোন, মা বাবা অনেকেই চলে গেছিল। 2 লক্ষ মা বোন তাদের সম্মান নষ্ট করেছিল, সম্মানের হানি হয়েছিল তাদের। তার বিনিময়ে কিন্তু আমরা তার বিনিময়ে আমরা এই দেশ পেয়েছিলাম। আমাদের মাঝে এখন অনেক বীর মুক্তিযোদ্ধাই আছেন, বীর মুক্তিযোদ্ধা আছেন, যারা এখন আমাদের পথ দেখায়। তাদের যে আমরা যেমন বাস্তব যে উপস্থাপনের মাধ্যমে চাই, তারা এখন আমাদেরকে প্রকৃত কাহিনী শোনায় যে কোন মাটিভাবে যুদ্ধ হয়েছিল, কিভাবে যুদ্ধ তাদের সাথে করতে হয়েছিল, কত দৈন্যতার মাঝে তারা মনের বলে, মনের সাহসে সেদিন আমাদের এই দেশকে, এগুলো তোমাদের জানতে হবে। আর সবচেয়ে বড় বিষয়, সেই যে ত্যাগ, সেটাকে সম্মান করতে এখন যে প্রচেষ্টা, সেই 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালির যোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রচেষ্টা এই দেশকে এগিয়ে নেওয়া, সেই এগিয়ে নিতে হলে তোমাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে হবে। তোমরা ঠিকভাবে পড়াশোনা করবে, নিজেদেরকে আগে মানুষ করবে, নিজেদের দায়িত্ব নিজেরা নেওয়া শিখবে, পরিবারকে সুখী রাখবে। তোমরা যদি সকলেই পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে পারো, কেউ ভালো চাকরি করবে, কেউ ভালো ব্যবসা করবে, কেউ বা জনপ্রতিনিধি হবে, কিন্তু তার জন্য পড়াশোনা প্রয়োজন। এই সময়টাকে তোমরা লস করবে না। ক্লাসে রেগুলার আসবে, ক্লাসের পড়াটা রেগুলার পড়বে, ক্লাসে যা শিক্ষা দেওয়া হয় সেই শিক্ষাটা, গুরুজনদের যে শ্রদ্ধা করার যে শিক্ষা সহ পাঠের যে শিক্ষা থাকে তোমাদের রেগুলার রুটিনে আছে, সেই পড়াশোনাগুলো ভালো করে নিজেদের এই প্রথম পর্ব শেষ করবে। এরপরে দেশ গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্নের রত হবে। তোমরা মানুষ না হলে আমরা থেমে যাব। আমাদের মেয়েদেরকে যদি সমান সুযোগ না দাও, তোমার বোন, তোমার ভাতিজি, তাদেরকেও সমানভাবে সুযোগ দিতে হবে। এক হাতকে শক্তিশালী রেখে আর এক হাতকে পঙ্গু রাখলে কোনোদিনও ভালো কাজ করা যায় না, কম কাজ অবশ্যই হবে। এই জন্য ছেলে মেয়ে সবাইকে সুযোগ দিবে। অল্প বয়সে যাতে বাল্য বিবাহ না হয়, মাদক যাতে কারো পরিবারে না ঢুকে, কারো এলাকায় না ঢুকে, এ বিষয়েও তোমাদের ভূমিকা পালন করতে হবে। কেউ যদি এই অপকাজের সাথে জড়িত থাকে, তোমরা তোমাদের এলাকার যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদেরকে তথ্য দেবে, তাদের সাথে মিলেমিশে সেটিকে প্রতিরোধ করার চেষ্টা করবে। সেটি সম্ভব না হলে আমাদের কাছে আসবে, প্রশাসন আমরা আছি। তোমাদের এই সমাজ থেকে আমরা মাদক দূর করতে চাই, দুর্নীতি দূর করতে চাই। অর্থাৎ প্রথম থেকেই জীবনে সত্য কথা বলা শিখবে, সত্যের পথে চলা শিখবে। তাহলেই আমাদের এই দেশ সেদিন যেমন আমরা আমাদের অনেক রক্তের বিনিময় পেয়েছি, এখন নতুন করে উন্নত বাংলাদেশ হিসাবে আমরা গড়ে তুলতে পারবো। আমি আশা রাখি তোমরা আজকে যে কথাগুলো হলো, ওনারা যে কথাগুলো আপনাদের তোমাদের শোনাবে, মুক্তিযুদ্ধের যে ইতিহাস, সেই ইতিহাসকে বুকে ধারণ করবে। সেই ইতিহাস যে পরম ত্যাগের ইতিহাস, একটা দেশের জন্য, একটা দেশের ভাষার জন্য আমাদেরই পূর্বসূরীরা তাদের জীবন দিয়ে গেছে। আমরা অনেকেই বাবা হারা হয়েছি, অনেকেই মা হারা হয়েছি, অনেকেই ভাই হারা হয়েছি, অনেক গৃহবধূ যিনি বিয়ের প্রথম রাতেই স্বামীকে হারিয়েছেন। এই যে ত্যাগ, এই ত্যাগকে শ্রদ্ধা করতে হলে তোমাদের নিজেদের দায়িত্ব পালন করতে হবে। তোমাদের দায়িত্ব এখন ভালো করে পড়াশোনা করা, সত্যের পথে চলা, সমাজ থেকে সমস্ত অসামাজিক কাজ, সামাজিক যে ব্যাধি, সেগুলোকে দূরীভূত করতে সহযোগিতা করা। আশা রাখি তোমরা সেটি করবে। আজকের দিনে তোমাদের জন্য আমার সেই আবেদন রইল, তোমরা যোগ্য মানুষ হিসাবে সময়ের তাল মিলিয়ে সব দিক থেকে পড়াশোনা, খেলাধুলা, সহপাঠক্রম অর্থাৎ গান বাজনা, উপস্থিত বক্তৃতা, উপস্থাপনা, নাচ, যে যেভাবে পারো, খেলাধুলা সব মিলিয়ে নিজেদেরকে এখন শুভ কাজের সাথে জড়িত রাখবে। সমস্ত অশুভ কাজ থেকে, এই মোবাইল তোমার ভালো তথ্য নেওয়ার জন্য, গেম খেলার জন্য না, এই মোবাইলে পণ্য ছবি দেখার জন্য তোমার মোবাইল না। প্রযুক্তির যেমন ভালো দিক আছে, খারাপ দিকও আছে। রাস্তায় প্রাইভেট করতে যাও তোমরা, আমি দেখেছি, আমি সকালবেলা হাঁটতাম
চুয়াডাঙ্গা জেলায় থাকছে। তোমরা রাস্তায় প্রাইভেট করতে যে মোবাইল নিয়ে খেলা করো, মোবাইলে কি কোন নায়িকার গান দিয়েছে, কোন নায়িকার ছবি একটু বিকৃত ভাবে দিয়েছে, সেই জিনিসগুলোর প্রতি আকৃষ্ট হও। সেটি হলে নিজেরা ধ্বংস হয়ে যাবে, দেশ ধ্বংস হবে। আমি আশা রাখি তোমরা এখানে যারা উপস্থিত আছো কেউই এই মোবাইলটা সেই কাজে ব্যবহার করবে না। এই মোবাইল ব্যবহার করবে 7 মার্চ কি, এই মোবাইল ব্যবহার করবে 25 মার্চ কি, 26 মার্চ কি, 21 ফেব্রুয়ারি কি, ইউনেস্কোর স্বীকৃতি কিভাবে পেয়েছে, 7 মার্চের ঐতিহাসিক ভাষণ কে স্বীকৃতি দিয়েছে, আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে আমাদের ভাষা দিবস স্বীকৃতি পেয়েছে, তার পিছনের কাহিনী কি, সেই ভাষা দিবসটা আমরা কিভাবে পেয়েছি, কেন পেয়েছি, এই সব বিষয় জানার জন্য তোমার এই মোবাইল সেট। এই সেটটা সারাক্ষণ গেম খেলার জন্য না, এই সেটটা পণ্য ছবি দেখার জন্য না। তোমরা দয়া করে এইটি অ্যাভয়েড করে তোমাদের এখন যোগ্য সময় নিজেদেরকে মানুষ হিসাবে গড়ে তোলা, না হলে দুঃখের অন্ত থাকবে না। আমার কাছে প্রতিদিন 200-250 মানুষ আছে আমাকে সংসার চালানোর খরচ দেওয়া। এই যে দুঃসহ জীবন, বুধবারে বেশি আসে আর প্রতিদিন কিছু আসে, মানে প্রতিদিন 200-250 আসে না, প্রতিদিন কিছু কিছু আসে আর বুধবারে আসে। আজকে আমার ওষুধ কেনার পয়সা, হাত খাওয়ার পয়সা নাই, এরকম যেন আমাদের জীবন না হয়। আমাদের অনেকে বাবা মাই আছে, অনেক কষ্ট করে তোমাদেরকে লেখাপড়া শিখিয়েছে, তোমরা যদি সংসারের হাল ধরো তাদের আজকে এই দশা হবে না। আমি চাই যে আমার এই লড়াইয়ের একটা পরিবারও যেন সেই দশায় না যায়, তোমাদের যোগ্যতার মাধ্যম দিয়ে, দক্ষতার মাধ্যম দিয়ে লড়াই এগিয়ে যাবে। এই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে তোমরা মানুষের মতো মানুষ হবে। তোমাদের কোনো সহযোগিতা প্রয়োজন হলে আমাদের দরজা খোলা তোমাদের জন্য, তোমরা আসবে। তবে একটি কথা বলবো, হাত পাতা চিন্তা কেউ করবে না, নিজের যোগ্যতা দিয়ে আগে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবা। অনেক ছাত্র চলে আসে যে আমার বই কেনার পয়সা নাই, মানে আমরা এটা অ্যাভয়েড করবো। তবে যদি বিশেষ কারো প্রয়োজন থাকে সেটিও আমরা দেখবো। তোমরা ভালো থাকো।